আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মুখে বললেই তো পারতি যে তুই আমার বাচ্চা কাচ্চার আম্মু হতে চাস। আমি কি নিষেধ করতাম? নিঃস্বার্থে স্বেচ্ছায় তোকে হেল্প করতাম আম্মু হতে, দরকার পড়লে বছর বছরই বাচ্চা। বাকিটুকু বলার আগেই জ্যোতি উঠে দাঁড়ালো। কান দিয়ে উষ্ণ ধোঁয়া বের হচ্ছে তার। লজ্জায় অস্বস্তিতে বুকের ভেতর কেমন কেমন যেন করে উঠেছে। কথাগুলো ব্যাপক সাংঘাতিক লজ্জার বোধ হলো তার কাছে। সত্যি বোধ হয় কথাগুলো সাংঘাতিক লজ্জার। জ্যোতি উঠে দাঁড়ালো ঠিক, কিন্তু পা বাড়িয়ে ব্যালকনি পার হতে পারল না। তার আগেই টান পড়ল ডান হাতে। পেছনে থেকে ফিচিয়াল স্বরে বলে উঠল মেহেরাজ, কি হলো, বাচ্চার আম্মু হবি না? তৎক্ষণাৎ কেসে উঠল জ্যোতি। বিষম খাওয়া স্বরে কোন রকমে বলল, হাত ছাড়ুন মেহরাজ ভাই, খাবার বাড়ছে, রাত হয়েছে, আসুন। মেহেরাজ হাত ছাড়ল না। জ্যোতিকে উল্টো ঘুরিয়ে নিজের সম্মুখে দাঁড় করালো। কোমর আঁকড়ে ধরে ছোটের কোণে দুষ্টুমি মাখা হাসি নিয়ে বলল, উফ, তোর তো আমার বউ ছাড়াও অন্য কোনো সম্বোধন চাই, বললি না মাত্র? জ্যোতির অস্থির লাগলো। এমন একটা কথা আসলেই বলা উচিত হয়নি তার। কথাটার বিনিময়ে এই চরম বাক্যগুলো মেহেরাজ ফিরিয়ে দেবে জানলে সে কখনোই কথাটা বলতো না। মাথা দুই পাশে দুলিয়ে বলে উঠল, না, আমি তেমনটা বুঝাইনি। ভ্রু নাচিয়ে মেহেরাজ বলল, কেমনটা বুঝিয়েছিস তাহলে? জ্যোতি বুঝে উঠল না কি বলবে। করুণ চোখে মেহেরাজের দিকে তাকিয়ে ইতস্তত স্বরে বলল, মেহরাজ ভাই। বাকিটুকু বলার আগে নরম ঠোঁটে তর্জনী আঙ্গুল ছোঁয়ালো মেহেরাজ। জড়ানো গলায় বলল, হুশ, তোর প্রতি এই মুহূর্তে আমার বোন বোন ফিলিংস আসছে না জ্যোতি। ভাই বলে ডাকবি না বলে দিলাম। জ্যোতি বিনিময়ে উত্তর দিতে পারল না। থতমত খেয়ে বোকার মতো তাকালো। মেহেরাজ সেই দৃষ্টি দেখে বাঁকা হাসল। কিছুটা ঝুঁকে গিয়ে জ্যোতির কানের কাছে বলল, বউ বউ ফিলিংস আসছে তোর প্রতি, আমার কিন্তু দোষ নেই জ্যোতি, সমস্ত দোষ তোর। কি দরকার ছিল শাড়ি পরে বউ বউ হয়ে সামনে ঘুরপাক খাওয়ার? প্রয়োজন ছিল? এখন তোকে বউটৌ ভেবে বসে কিছু করে ফেললে দোষ কার? জ্যোতি তৎক্ষণাৎ দুই পা পিছিয়ে দাঁড়ালো। কথাগুলোতেই নাকি কণ্ঠের মধ্যে কি জানি ছিল, যা মুহূর্তে বুকের ভেতর কম্পন উঠালো। অস্বাভাবিক হৃদস্পন্দন আর শ্বাস প্রশ্বাস টেনে অস্ফুট স্বরে বলল, শাড়ি চেঞ্জ করে নিচ্ছি তাহলে। মেহেরাজ গম্ভীর স্বরে বলল, আসলেই কি তুই অতটা অবুঝ? কি বোঝাতে চাই, কি বুঝে থাকিস? যদি ছোট শ্বাস টানল। নিজেকে স্বাভাবিক করে প্রসঙ্গ পাল্টানোর উদ্দেশ্যে স্বাভাবিক গলায় শুধালো, খাবেন না? রাত হয়েছে, আপনার কফিটাও ঠান্ডা হয়ে যাবে বোধ হয়, বরফ হয়ে গেছে এতক্ষণে। মেহেরাজ দৃঢ় স্বরে উত্তর এলো, হয়ে যাক। জ্যোতি ফের কথা ঘুরানোর জন্য বলল, মিহু আপুর সাথে কথা। মেহেরাজ বুঝে ফেলল জ্যোতির উদ্দেশ্য। হাত দিয়ে জ্যোতির কোমর দৃঢ়ভাবে আঁকড়ে ধরে বলল, তুই যতটুকু পরিপক্ক ভাবতাম এখন দেখছি ততটুকুই চতুর। প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করছিস, কিন্তু আজ তো প্রসঙ্গ পাল্টাবে না, একেবারেই পাল্টাবে না। তোর সব চতুরতা ধরে ফেলেছি জ্যোতি। কথাটুকু বলেই তৎক্ষণাৎ কোলে তুলল শাড়ি পরিহিতা জ্যোতিকে। এক হাত গিয়ে ঠেকল উন্মুক্ত কোমরে, জ্যোতির মাথা গিয়ে ঠেকল মেহেরাজের বুকে। মুহূর্তে কুকড়ে গেল জ্যোতি। মুখ ফুটে উঠল ভীত শঙ্কিত লজ্জায় লালাভ আভা। মেহেরাজ হাসল। রুমে পা বাড়াতেই বলে উঠল, স্বাভাবিক বিষয়ে ভয় পাচ্ছিস? জ্যোতি চোখ বুঝল। এটা স্বাভাবিক বিষয়? শুধুই স্বাভাবিক বিষয়? জ্যোতির মস্তিষ্ক স্বাভাবিক বুঝালেও মন মানতে চাইল না তা। মন জানালো স্বাভাবিকতার মধ্যে অস্বাভাবিকতার আভাস, লজ্জায় নিয়ে মারার ইঙ্গিত, উন্মাদনার উন্মাদময় অস্থিরতা। মেহেরাজ এবারেও হাসল। রুমে এসে জ্যোতিকে বিছানায় বসিয়ে রুমের বাতি নিভিয়ে দিল। সহসা জ্যোতি কেঁপে উঠল, কাপা স্বরে শুধালো, রাতের খাবার খাবেন না? এখনই আলো নিভিয়ে দিয়েছেন যে। মেহেরাজ নিঃশব্দে বসল জ্যোতির পাশে।
দুই হাতে জ্যোতির কোমর চেপে নিজের দিকে ঘোরালো তৎক্ষণাৎ। ঘোর লাগা গলায় বলে উঠল, আলো নিভিয়েছি কেন শুনবি? তৎক্ষণাৎ উত্তর এলো, না। মেহেরাজ হাসল। নিজেদের মধ্যকার দূরত্ব ক্রমশ কমিয়ে আনলো। পুরুষালী হাত জোড়ার বন্ধনে সম্মুখ নারীটাকে জড়িয়ে নিয়ে নিজের পুরো ঠোঁট জোড়া ডুবিয়ে দিল জ্যোতির পাতলা মিহি ঠোঁটে। উষ্ণ আবেশে উষ্ণ নিঃশ্বাসে স্তব্ধ হল জ্যোতি। হাত জোড়া খামছে ধরল শাড়ির একাংশ। হৃদস্পন্দন যেন থেমে রইল কিয়ৎক্ষণ। অবশেষে পুরুষালী ঠোঁটের উন্মাদনা থেকে ছাড় পেতে ঝুড়ে জোরে শ্বাস টানল। লজ্জায় আরক্ত হয়ে সরে যেতে চাইলেও মেহেরাজ ফের জড়িয়ে নিল। মুখ ডোবালো জ্যোতির গলায়। বার কয়েক উষ্ণ চুম্বন একে শুধালো। অন্য কিছু সম্বোধন পেতে চাইলে এই সম্পর্কের পূর্ণতা দিতে হবে। পূর্ণতা দিয়ে দেই। জ্যোতি উত্তর দিল না। সহসা কেঁপে উঠল। সর্বাঙ্গ কাঁপছে কেমন অদ্ভুত ভাবে। সে কম্পন অনুভব করল নিবিড়ে জড়িয়ে রাখা মেহেরাজও। নীরবতাকে সম্মতি হিসেবে ধরে নিয়ে কৌতুক স্বরে ফিচেল গলায় বলে উঠল, এইটুকুতে এমন করছিস কেন? কিছু করেছি আমি? জ্যোতি উত্তর দিল না। মেহেরাজ আবার গম্ভীর স্বরে বলল, পূর্ণতা প্রাপ্তি ঘটুক তবে। জ্যোতি ফের লজ্জায় লালাভ হল। অন্ধকারে সে লজ্জারাঙা রং চোখে না পড়লেও মেহেরাজ তা উপলব্ধি করল বেশ করে। উত্তরটুকু মুখে বলা না হলেও বেশ করে বুঝতে পারল উত্তরটা। মুহূর্তে ঠোঁটের কোণে ফুটল বাঁকা হাসি। অন্ধকার ঘরে দুজন যুবক যুবতীর শ্বাস প্রশ্বাসের আওয়াজ দৃঢ় হল ক্রমশ। সে সাথে উষ্ণ শ্বাস ছুঁয়েও গেল একে অপরকে। বন্ধন গভীর হলো দুজনার স্পর্শ। নীরব স্তব্ধ আধারে ঘেরা বদ্ধ ঘরে একে অপরের দেহ মন একত্রিত হয়ে জানান দিল এক সমুদ্র ভালোবাসার। সকাল সকালেই মেহেরাজের ঘুম ভাঙল। পাশে থাকা ঘুমে আচ্ছন্ন মেয়েটার দিকে তাকিয়ে ঠোঁটে ফুটল হাসির রেখা। সতর্কভাবে শোয়া ছেড়ে উঠে বসল সে। এসে জামা কাপড় তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। কিয়ৎক্ষণ পর গোসল সেরে এসে জ্যোতিকে একইভাবে ঘুমিয়ে থাকতে দেখে বিছানায় এসে কোণে বসল। ঝুঁকে গিয়ে ভেজা চুলগুলো জ্যোতির মুখের সাথে স্পর্শ করিয়ে ফিসফিসিয়ে বলল, আরো ঘুমাবি জ্যোতি? জ্যোতি প্রথম দফায় সাই দিল না। মেহেরাজ এবারে নিজের ঠোঁট চূড়ার উষ্ণ চুম্বন আঁকল জ্যোতির কপালে। পরপরই জ্যোতি চোখ ছোট ছোট করে চাইল। কপাল কুঁচকে তাকালো মেহেরাজের দিকে। শরীর ব্যথাই টনটন করছে। সদ্য ঘুম ছেড়ে উঠায় প্রথম দফায় কিছু বুঝে উঠতে না পারলেও পর মুহূর্তে মেহেরাজের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি মনে করিয়ে দিল সমস্ত কিছু। সঙ্গে সঙ্গে লজ্জায় অস্বস্তিতে মরে যেতে মন চাইল তার। আর শুয়ে থাকতে পারল না। ব্যথাময় শরীর নিয়ে দ্রুত উঠে পড়ল। বিছানা ছেড়ে উঠে যেতেই মেহেরাজ গম্ভীর স্বরে শুধালো, গোসল সেরে আয়। আমি খাবার গরম করছি। কাল রাতে খাওয়া হয়নি তো। জ্যোতি লজ্জায় মেহেরাজের সম্মুখীন হতে পারল না। অন্য পাশ ফিরে মাথা নাড়ালো কেবল। মেহেরাজ আলতো হেসে বেরিয়ে গেল। মুহূর্তেই জ্যোতি জামা কাপড় নিয়ে ওয়াশরুমে পা বাড়ালো। গোসল সেরে এসে আয়নায় মুখ দেখতে গিয়ে চোখে পড়ল গলার কাছে দুটো লালচে ছোট দাগ। দাগগুলোর জন্য সম্পূর্ণ মেহেরাজ দায়ী তা স্মরণ হলো সঙ্গে সঙ্গে। মুহূর্তে অস্বস্তিতে হাঁসফাঁস করল সে। ঠোঁটে ঠোঁট চেপে ক্ষীণ চাহনিতে তাকিয়ে থাকলো সে লালচে দাগের দিকে। ঠিক তখনই রুমে এলো মেহেরাজ। তার পাশে এসে বসে বলল, খাবার গরম করেছি, খিদে পেয়েছে, আয় খেয়ে নেই। তার পাশে এসেই বলে বসল। জ্যোতি সরাসরি তাকালো না, শুধু মাথা নাড়িয়ে বুঝালো আসছে সে। মুহূর্তে কোনো কিছু লুকানোর প্রবণতা দেখিয়ে দ্রুত গলায় ওনা জড়িয়ে নিল। অস্বস্তিতে উসখুস করল কিয়ৎক্ষণ। এমনভাবে ওনা দিয়ে গলা ঢেকে নিয়ে হাত দিয়ে চেপে রাখলো যে স্পষ্টই বোঝা গেল সে কোনো কিছু আড়াল করছে। মেহেরাজ ভ্রু কুঁচকাল। কিয়ৎক্ষণ তাকেই বলল, এমন উসখুস করছিস কেন? অসুস্থ রোগীদের মতো। পর মুহূর্তে কি যেন ভেবে গলার স্বর নরম হলো। কাল রাতের মুহূর্ত মনে করেই শীতল স্বরে বলল, অসুস্থ ফিল করছিস? খাবার খেয়ে ওষুধ খেয়ে নিবি। আমি প্লেটে খাবার বেড়ে নিচ্ছি, খেয়ে ঘুম দিবি। তাড়াতাড়ি আয়। জ্যোতি এতক্ষণে মুখ খুলল। আড়ষ্ট স্বরে বলল, তেমন নয়, শরীরে হালকা ব্যথা, আর কিছুই নয়।
মেহেরাজ আগের থেকেও শীতল গলায় বলল, আই এম সরি, কাল রাতের জন্যই ব্যথা। জ্যোতি ফের বলল। ব্যথার জন্য উসখুস করছি না। মেহেরাজ ভ্রু জোড়া কুচকি নিল, বলল, তাহলে? কিছু না, আসুন না, খাবার বেড়ে দিচ্ছি। মেহেরাজ ভ্রু জোড়া কুচকে নিল। জ্যোতি আর এক সেকেন্ডও দাঁড়ালো না, দ্রুত পায়ে রুম ছেড়ে গিয়ে খাবার বাড়তে লাগলো প্লেটে। মেহেরাজ সেসব শুধু চেয়ে থেকে খেয়াল করলো, সূক্ষ্ম চাহনিতে। জ্যোতি যে একবারও তার দিকে চোখ তুলে তাকাচ্ছে না সেটাও খেয়াল করলো ভীষণ করে। খেয়াল করলো প্লেটে খাবার রাখার সময় অল্প করে ওড়না সরে যাওয়া গলায় লালচে দাগ। এতক্ষণে বুঝে উঠল জ্যোতি কি লুকোতে চেয়েছিল। ঠোঁট বাঁকিয়ে হেসে বলে উঠল, গলার দাগটার জন্য আমি দায়ী। দাগটা আমার থেকে লুকানোর মতো কিছু দেখছি না কিন্তু। জ্যোতি এইবারে চোখ তুলে চাইল, মুহূর্তেই হাত দিয়ে গলার ওড়নাটা চেপে ধরল, দেখিয়ে নিল অবশেষে। মুহূর্তে গাল রক্তিম হয়ে উঠল লজ্জা রাঙা রঙে। অস্বস্তিতে হাতের তালু ঘষে নজর সরালো আবারও। মেহেরাজ পুনরায় হাসল। রুম থেকে মোবাইলের রিংটোনের আওয়াজটা শুনতে পেয়ে উল্টো ঘুরল, যেতে যেতেই শুধালো, এভাবে লজ্জা পেয়ে লাল রাঙা টমেটো হয়ে থাকতে হবে না, খেয়ে নে জলদি, আমি একটু পর আসছি। যদি মাথা নাড়ালো। এই মুহূর্তে মেহেরাজ না গেলে বোধহয় আরো লজ্জাকর পরিস্থিতির সম্মুখীন হতে হতো তাকে। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেহেরাজ রুমে এসে কল তুলল, মেহুর কল। মোবাইলটা কানের সামনে নিতে মেহু শুধালো, ভাইয়া, আমি আজই ফিরে আসছি আর আজই বিয়ে করব। তুমি ছেলেপক্ষকে বলো বিয়ে হলে আজই হবে, নয়তো হবে না বিয়ে। মেহেরাজ কপাল কুচকাল, ছোট শ্বাস ফেলে বলল, আমি তোকে জোর করিনি মেহু, তোর বিয়ে নিয়ে এতটা তাড়াহুড়ো আমি কখনোই চাইনি। আগে ছেলেটার সাথে পরিচিত হবি, চিনবি জানবি, তারপর বিয়ে হবে। মেহু জেদ করে বলল, না, আমি এক্ষুনি বিয়েটা করতে চাইছি। তুমি কি বলবে তাদের? মেহেরাজ গম্ভীর স্বরে শুধালো, এটা কি পাগলামো মেহু? ছেলেটার সাথে পরিচিত হওয়ার প্রয়োজন নেই তোর? মেহু ফের বলল, না নেই। তুমি নিশ্চয়ই আমার জন্য খারাপ ছেলেকে পছন্দ করবে না, তাই না? তুই কি রাগ করে আছিস মেহু? যদি তুই না চাস আমি এক পা বাড়াবো না, এই মুহূর্তেই কল করে না করে দিব। মেহু শান্ত স্বরে বলল, না ভাইয়া, আমি সত্যি বিয়েটা করতে চাইছি আজই। সকালে বাসে উঠেছি, সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব। রাতে ঘরোয়াভাবে বিয়েটা হয়ে যাক, তারপর চেনা জানা আনুষ্ঠানিক বিয়ে সবটা হবে। মেহেরাজ লম্বা শ্বাস ফেলল। এমন সিদ্ধান্ত কেন? মৃদু আওয়াজে মেহু উত্তর দিল, আমি চাইছি না এমন কারো প্রতি অনুভূতি জন্মাক যার সাথে আমার বিয়ে হবে না। তাই বিয়ে করে তারপরই তার প্রতি আমার অনুভূতির সৃষ্টি হোক, এমনটা চাইছি। এটা পাগলামো। বড়দের কাউকেই জানাইনি। চাচা চাচিদের পছন্দ হবে কিনা সেই বিষয়ে তো ভেবে দেখতে হবে। আমার কাছে সবার আগে তুমি ভাইয়া। চাচি চাচিদের থেকেও তুমি কিন্তু আমার বেশি ভালো চাইবে। মেহেরাজ চাপা স্বরে বলল, কিন্তু এটা তো জোকের বসে কাজ হয়ে যাচ্ছে মেহু। মেহু ফের জেদ নিয়ে শুধালো, অত কিছু জানি না, আমি আজই বিয়েটা করতে চাইছি, নয়তো বিয়ে করব না। বলা যায় এটা সে ছেলের পরীক্ষাও। ছেলে যদি আমায় ভালোবাসে তাহলে নিশ্চয়ই সেই মুহূর্তে বিয়ে করতে হাজির হবে, তাই না? মেহেরাজ ঠোঁট গোল করে শ্বাস ফেলল। আরো কিয়ৎক্ষণ বুঝালো মেহু কে। মেহু বুঝলো না, অবুঝ বাচ্চা নেই জেদ ধরে বসে আছে বিয়েটা সে করবেই করবে, তাও আজ। আজ মানে আজই। সন্ধ্যায় মেহু বাসায় ফিরল। অবশেষে তার জেদের কাছে হার মেনে রাজি হতে হলো সবাইকে। রাজি হতে হলো ছেলে পক্ষকেও। লাল টকটকে শাড়িতে সাজানো হলো মেহুকে। খোপাতে বেলি ফুলের মালা সহ, হাতে চুড়ি, কানে দুল সহ সুন্দর করে সাজালো জ্যোতি। একবার মৃদু স্বরে বলে বসলো মেহুকে, এভাবে বিয়ে করাটা কি উচিত মেহু আপু? তুমি তো একজনকে পারতে না? তুমি অস্বীকার করলেও আমি তো জানি মেহু আপু। মেহু তাচ্ছিল্য নিয়ে হাসল। জ্যোতিকে শুরু থেকে সবটাই খুলে বলল। টলমলে চোখে ঠোঁট কামড়ে বসে থাকলো কেবল। শেষ মুহূর্তে বলল, ভাইয়া যেহেতু বলেছে ছেলেটা আমায় ভালোবাসে, ভালো রাখবে, তার মানে ছেলেটা সত্যি আমায় ভালোবাসে।
আর জীবন সঙ্গী তাকেই করা উচিত যে আমাদের ভালোবাসে, যে আমাদের ভালো চায়। জ্যোতি দীর্ঘশ্বাস ফেলল, বলল, আমি চাই তুমি সুখী হও, খুব খুব সুখী হও মেহু আপু। মেহু হাসলো, চুপচাপ বসে আয়নায় দেখতে লাগলো নিজেকে। এই সাজটা তো সায়েদের জন্যও হতে পারতো না? খুব বেশি কি ক্ষতি হতো সায়েদের সাথে বিয়েটা হলে? মস্তিষ্ক তৎক্ষণাৎ উত্তর দিল, হ্যাঁ ক্ষতি হতো, খুব ক্ষতি হতো। কিয়ৎক্ষণ পরই জ্যোতি এসে নিয়ে গেল মেহুকে। বসার ঘরে বসে থাকা ছেলেপক্ষের 5 ব্যক্তি মেহুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মেহু অবশ্য তা খেয়াল করল না, টলমলে চোখে নিচের দিকেই তাকিয়ে থাকলো সে। জ্যোতি আলতো পায়ে গিয়ে মেহুকে সোফায় বসালো, সম্মুখে বৃদ্ধ মতো কাজই শুরু করলেন নিজে কাজ। মেহু কোনো দিকে না তাকিয়ে মাথা নত করে বসে থাকলো পুরোটা মুহূর্ত। কান সজাগ হলো শুধু কাজের কণ্ঠে আবিদ হাসান মেঘ নামটা শুনে। চোখ জোড়া মুহূর্তে বিস্ময়ে বড় বড় হয়ে এলো। তার মানে মেঘই সেই ব্যক্তি, মেঘই সেই ছেলে। মেহু বিশ্বাস করে উঠতে পারল না। আড়ষ্ট স্বরে 3 বার কবুল বলেই চুপ থাকলো সে। কিয়ৎক্ষণ পরই বিয়ে সম্পন্ন হলো। মেহুকে আবারও নিয়ে যাওয়া হলো নিজের ঘরে। তখনই ছোট বাচ্চা ছেলেটা মেহুর সামনে এলো, ঠোঁট উল্টে বলল। মেহু তাকালো, এটা সানশাইন, সে চিনে। মৃদু স্বরে বলল, তোমরা তো ঠকালে আমায়। তোমার বাপ যে বলল সে বিয়ে করে নিয়েছে, অথচ আজ আমায় বিয়ে করে বসলো। বাচ্চা ছেলেটা উত্তর দিল না, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো কিয়ৎক্ষণ, তারপর দৌড়ে চলে গেল ফের। মেহু ছোট শ্বাস ফেলল কেবল। জানলার ধারে দাঁড়িয়ে রইল উদাস চাহনিতে ঘন্টার পর ঘন্টা। এখন রাত হলো বেশ, সন্ধ্যের দিকে। হসপিটালের সব কাজ ফেলে এসে বিয়েটা করতে হলো মেঘকে। পরিবারের বাবা মা ভাইয়া ভাবিকে বিষয়টা বুঝিয়ে অধিক কষ্টে রাজি করাতে হলো তাকে। তারপর রাজি করিয়ে পরিবার সমেত মেহুদের বাসায় উপস্থিত হয়ে ঘরোয়াভাবে বিয়েটা সেরে নিল। অবশেষে বিয়েটা হয়ে গেলে ভাবতে ঠোঁটে হাসি ফুটল। যেভাবেই হোক আজ থেকে মিহু নামক মেয়েটা যে কেবলই তার, সে বিষয়ে সন্দেহ নেই ভেবেই তৃপ্তির শ্বাস ফেলল। জানালাটা মেলতেই চোখে পড়ল উপাসের জানালাই থাকা মিহুর মুখ। মেঘ হাসল, বলল, এত রাত ঘুমাওনি? মিহু তাকালো, এতক্ষণকার উদাস চাহনি বদলে গেল। চকচকে চাহনিতে তাকিয়ে শুধালো, আপনি আমায় মিথ্যে বলেছেন কেন? এটা আপনি জানলে আমি কখনোই বিয়ে করতাম না। মিহু হাসল, বলল, কাকে বিয়ে করতে? মিহু ঠোঁট চিপে উত্তর দিল, যাকেই হোক, আপনাকে নয়। কাকে? মিহু উত্তর দিল, টেরা স্বরে বলল, আপনি আমার সম্বন্ধে কিছু জানেন না, নেচে নেচে বিয়ে করতে চলে এলেন কেন? মেঘ ভ্রু বাঁকিয়ে বলল, যদি বলি সবটুকুই জানি। মিহুর গলাটা হঠাৎ নিভে এলো, ভরাট স্বরে শুধালো, কিচ্ছু জানেন না। আমি আপনাকে ঠকিয়েছি, আমি অন্য কাউকে ভালোবাসি মেঘ। মেঘ ঠোঁট চওড়া করে হাসল, বলল, সমস্যা নেই, প্রথম ভালোবাসা না হলেও আমি তোমার শেষ ভালোবাসা অবশ্যই হবে মেহু। ভালোবাসা দিয়ে ঠিক সব ভালোবাসা আদায় করে নেব একদিন। ওই যে বলে না, ভালোবাসা দ্বারা সব সম্ভব। একদিন ঠিক জায়গাটা হয়ে যাবে তোমার মনে। মিহু অবাক হলো, তাকিয়ে থাকলো কেবল ছেলেটার দিকে। এতটা আত্মবিশ্বাস, এতটা দৃঢ়তা, সত্যি জায়গা করে নিতে পারবে? সত্যি সবটুকু ভালোবাসা আদায় করে নিতে পারবে? এতটাই সহজ? মেহেরাজ অনেকটা রাত পর্যন্ত বেলকনিতেই কাটালো। বাবা মাকে হারানোর পর থেকে মিহুকে নিজের হাতে মানুষ করেছে সে। সবসময়ের মতো আগলে রেখেছিল প্রিয় বোনটাকে। এভাবে হুট করে বোনের বিয়ে নিয়ে এগোতে চায়নি সে। তবু হুট করে সম্পন্ন করতে হলো বিয়েটা। সেই ছোট্ট মিহু আজ কারোর স্ত্রী, কারোর পুত্রবধূ। মেহেরাজ লম্বা শ্বাস টানল। পাশাপাশি বাসা হওয়ায় মিহুকে সব সময় দেখতে পাবে বলে মনে মনে স্বস্তিও মিলল। অবশেষে বেলকনি ছেড়ে রুমে পা ফেলতেই চোখে পড়ল রুমের মৃদু আলোতে ঘুমন্ত জ্যোতিকে। কি নিষ্পাপ চাহনি, অগোছালো চুল আলগোছে হয়ে পড়ে আছে চোখে মুখে। মেহেরাজ আলতো হেসে এগিয়ে গেল, বিছানার কোণে বসে হাত ছোঁয়ালো জ্যোতির গালে। পর মুহূর্তে ঝুঁকে গিয়ে উষ্ণ চুম্বন আঁকল
টান গালে। গত রাতের স্মৃতিচারণ করেই মেহেরাজের আলতো হাসিটা চওড়া হলো। ঠোঁট বাঁকিয়ে বিছানায় জ্যোতির দিকে ফিরে শুয়ে পড়ল। পুরুষালী হাত দিয়ে জড়িয়ে নিল সম্মুখে থাকা ঘুমন্ত রমণীকে। গুছিয়ে দিল মধ্যকার দূরত্ব। হাস্তভাবে পুরু ঠোঁট ছোঁয়া ছোঁয়ালো জ্যোতির কপালে। ঠোঁট বাঁকিয়ে ফিসফিসিয়ে বলল,